আজকের অধ্যায়তে আমরা পরিমাপক ত্রুটি সম্বন্ধে জানব। আমরা কোনো জিনিস যখন পরিমাপ করি তাতে কিছু না কিছু ভুল থেকেই যায়। সেই ভুল হলো পরিমাপক ত্রুটি। তো সংজ্ঞা হিসাবে পরিমাপ ত্রুটিকে বলা যেতে পারে একটি রাশির সঠিক মান এবং পরিমাপিত মাপের মানের মধ্যে যে পার্থক্য, সেটাই হলো পরিমাপক ত্রুটি। তো গাণিতিক সূত্র অনুযায়ী আমরা একে লিখতে পারি যে ত্রুটি সমান পরিমাপ মান বিয়োগ প্রকৃত মান। এখানে ছবিতে দেখো দেয়া আছে যে আপেলের ভর আমরা তুলা যন্ত্রের সাহায্যে পরিমাপ করছি। তো এখানে পরিমাপক মান হচ্ছে 1 গ্রাম দেখাচ্ছে, কিন্তু এর আপেলের প্রকৃত মান 1 গ্রাম নাও হতে পারে। এই পরিমাপের কিছু না কিছু ভুল থাকতে পারে। আরেকটা চিত্র দেখো, এখানে পেন্সিলের আমরা দৈর্ঘ্য পরিমাপ করছি স্কেলের সাহায্যে, যার দৈর্ঘ্য পরিমাপের মান দেওয়া আছে 8 সেন্টিমিটার। তো এখানেও পরিমাপের ভুল থাকতে পারে। এরপর আমরা জানবো পরিমাপক ত্রুটির প্রকারভেদ। পরিমাপক ত্রুটিকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়। একটি হলো শৃঙ্খলাবদ্ধ ত্রুটি, আর একটি হলো অশৃঙ্খলাবদ্ধ ত্রুটি। শৃঙ্খলাবদ্ধ ত্রুটি হলো যেই ধরনের পরিমাপক ত্রুটি যেগুলোর নির্দিষ্ট একটা মান থাকে এবং নিয়মিত আকারে ওই ত্রুটিটা পাওয়া যায়। তো এই ধরনের ত্রুটিগুলোর ক্ষেত্রে কি হয়, যখন আমরা কোনো বস্তুর পরিমাপ করি, তো ওই বস্তুটার ত্রুটি সবসময় একটা নির্দিষ্ট মানে পাওয়া যাবে। মনে করো বস্তুটাকে আমি 10 বার পরিমাপ করছি, তো প্রতিবারেই আমি একই রকম ত্রুটির মান পাবো। তো এই ধরনের ত্রুটিগুলো হলো শৃঙ্খলাবদ্ধ ত্রুটি। এই ত্রুটির কারণ হলো পরিমাপক যন্ত্র ত্রুটি থাকতে পারে, যন্ত্রে শূন্য ত্রুটি থাকতে পারে। পরে আমি শূন্য ত্রুটি সম্বন্ধে আলোচনা করব। আহ, পর্যবেক্ষক পক্ষপাত, সে কারণেও ত্রুটি হতে পারে। আর যে পদ্ধতি অবলম্বন করে পরিমাপ করা হচ্ছে সেটার ভুলের কারণেও ত্রুটি হতে পারে। এই সমস্ত কারণের জন্য শৃঙ্খলাবদ্ধ ত্রুটি হয়। উদাহরণস্বরূপ এখানে দেওয়া আছে একটি থার্মোমিটার সর্বদা প্রকৃত তাপমাত্রা চেয়ে 2 ডিগ্রি বেশি দেখা যায়। মানে ওই থার্মোমিটার দিয়ে তুমি যে তাপমাত্রা পরিমাপ করবে সব সময় 2 ডিগ্রি বেশি দেখা যাবে, কারণ এই থার্মোমিটারটা ত্রুটি। তো এটা হলো শৃঙ্খলাবদ্ধ ত্রুটি উদাহরণ। এরপরে আমরা জানবো অশৃঙ্খলাবদ্ধ ত্রুটি। এই ধরনের ত্রুটির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বা নিয়মিতভাবে কোনো মান পাওয়া যায় না, আর এই ত্রুটিকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না। অশৃঙ্খলাবদ্ধ ত্রুটির কারণগুলি হলো পরিবেশগত অবস্থার পরিবর্তন, যেমন তাপমাত্রা, বায়ুচাপ ইত্যাদি পরিবর্তনের ফলেও যে ত্রুটিটা হয় সেটা হচ্ছে অশৃঙ্খলাবদ্ধ ত্রুটি। মানব প্রতিক্রিয়তা, সময়ের পার্থক্য, যে ব্যক্তি পরিমাপ করছে
তার যদি মন ঠিকঠাক না থাকে, মানে যে ব্যক্তি পরিমাপ করছে সে আহ, ধরো হতেও পারে যে ব্যক্তিটা আহ, পরিমাপ আহ, কম বেশি করে তার দেখানোর ইচ্ছা। কোনো হয়তো কোনো দোকানে ধরো তুমি পরিমাপ কোনো জিনিস কিনতে গেছো, তো দোকানদার তোমাকে কম পরিমাপ দিচ্ছে, অথবা ওই ব্যক্তি পরিমাপ করতে ঠিকঠাক জানে না। তো এইসব কারণে যে ত্রুটিটা হয় সেগুলো হচ্ছে অশৃঙ্খলাবদ্ধ ত্রুটি। তো এক্ষেত্রে আহ, ত্রুটিগুলো যে আসবে সেগুলো বস্তু ক্ষেত্রে মানগুলো আলাদা আলাদা হতে থাকবে। এবং ধরো একই রকম কোনো বস্তু যদি পরিমাপ করবে, তো মনে করো 10 বার যদি পরিমাপ করা হয়, তো সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রে তুমি আলাদা আলাদা ত্রুটি পাবে। তো এই ধরনের ত্রুটিগুলো হলো অশৃঙ্খলাবদ্ধ ত্রুটি। যেমন উদাহরণ হিসাবে দেখালো, একটি স্টপ ওয়াচ দিয়ে দৌড়ের সময় নেওয়া হচ্ছে, তো প্রতিবার যে দৌড় পরিমাপ করতে সেক্ষেত্রে দেখতে হবে যে প্রতিবারের ক্ষেত্রে আলাদা আলাদা তুমি মান পাবে। তো এটা হলো অশৃঙ্খলাবদ্ধ ত্রুটি উদাহরণ। এরপরে আসবো আমরা শৃঙ্খলাবদ্ধ ত্রুটি আর অশৃঙ্খলাবদ্ধ ত্রুটির মধ্যে পার্থক্য কি। তো শৃঙ্খলাবদ্ধ ত্রুটি হলো কি, এগুলো হচ্ছে পুনরাবৃত্ত বা নির্দিষ্ট মান থাকে। অশৃঙ্খলাবদ্ধ ত্রুটিতে কোনো অনিয়মিত নির্দিষ্ট মান থাকে না। শৃঙ্খলাবদ্ধ ত্রুটির কমের ফলে আমরা বস্তুর আহ, নির্ভুলতা কম করতে পারি। আর অশৃঙ্খলাবদ্ধ ত্রুটির ক্ষেত্রে আমরা বস্তুর নিখুঁততা কম করতে পারি। এবার নির্ভুলতাটা কি হলো, যে কোনো বস্তু তার যে প্রকৃত মান, সেই মানের যত কাছাকাছি আমরা মান পাবো, তো সেই পরিমাপটা হবে তত নির্ভুলতা। আর নিখুঁততা কি হলো, নিখুঁততা হলো কোনো বস্তুকে যদি আমরা বারবার পরিমাপ করি, তো ওই বারবার পরিমাপের ভ্যালু মানগুলো একে অপরের সঙ্গে যত কাছাকাছি আসবে, সেটা হলো পরিমাপের নিখুঁততা। এবার আমরা জানবো শৃঙ্খলাবদ্ধ ত্রুটির কারণগুলো। আগে আমরা জেনেছি, তো আবার আমি এখানে বলছি, যন্ত্র বা পদ্ধতির স্থায়ী ত্রুটির কারণে শৃঙ্খলাবদ্ধ ত্রুটি হয়। আর অশৃঙ্খলাবদ্ধ হচ্ছে অপ্রতিরোধ্য বা হঠাৎ পরিবর্তনশীল কারণের জন্য অশৃঙ্খলাবদ্ধ ত্রুটি হয়। শৃঙ্খলাবদ্ধ ত্রুটি প্রতিবারে একই রকম মান পাওয়া যাবে, কিন্তু অশৃঙ্খলাবদ্ধ ত্রুটির ক্ষেত্রে প্রতিবারে ভিন্ন ভিন্ন মান পাবে। উদাহরণ: ভুলভাবে ক্যালিব্রেট স্কেল, শূন্য ত্রুটি, এসব কারণে হচ্ছে শৃঙ্খলাবদ্ধ ত্রুটি হয়। আর অশৃঙ্খলাবদ্ধ ত্রুটি হচ্ছে পরিবেশগত কারণ, যেমন স্টপ ওয়াচ টাইমার ত্রুটি আর বাতাসের হঠাৎ গতি পরিবর্তন। তো এইসব কারণের জন্য অশৃঙ্খলাবদ্ধ ত্রুটি হয়। এরপর আমরা জানবো সর্বনিম্ন ত্রুটি। কোনো পরিমাপক যন্ত্রের একটা নির্দিষ্ট মান থাকে, ওই নির্দিষ্ট মান পর্যন্ত সে সব থেকে ক্ষুদ্রতম মান পরিমাপ করতে পারে। তো ওই নির্দিষ্ট ক্ষুদ্রতম মানের নিচে যদি
কোনো বস্তু পরিমাপ করা হয়, তো সেক্ষেত্রে যে ত্রুটিটা আসে সেটা হলো সর্বনিম্ন ত্রুটি। তো এখানে একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়েছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। মনে করো এটা একটা লাঠি, যা দৈর্ঘ্য মানে প্রকৃত দৈর্ঘ্য হলো 5.52 সেন্টিমিটার। একে আমরা সাধারণ স্কেল দিয়ে পরিমাপ করছি। তো সাধারণ স্কেলের সব থেকে ক্ষুদ্রতম পরিমাপ আমরা করতে পারি 1 মিলিমিটার, মানে হলো 0.1 সেন্টিমিটার। তো এবার আমরা যদি সাধারণ স্কেল দিয়ে এই লাঠিটা পরিমাপ করি, তাহলে আমরা স্কেলের সাহায্যে আমরা কত পরিমাপ পাবো? 5.5 সেন্টিমিটার। তাহলে এই স্কেল দ্বারা পরিমাপের জন্য ত্রুটি কত হবে? ত্রুটি হবে পরিমাপ মান মাইনাস প্রকৃত মান। তো পরিমাপক মান হলো 5.5 এবং প্রকৃত মান হলো 5.52। তাহলে ত্রুটি কত আসলো? 0.2 সেন্টিমিটার। তো এই ধরনের যে ত্রুটিটা আসলো এটা হলো যন্ত্রের সর্বনিম্ন পরিমাপক মানের জন্য ত্রুটি। যদি আমরা এর থেকে কম ক্ষুদ্রতম মান পরিমাপ করতে পারে ওই রকম যন্ত্র যদি ব্যবহার করতাম, তাহলে এই ত্রুটি আসতো না। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে কোনো বস্তু পরিমাপের ক্ষেত্রে বস্তুটা যন্ত্র নির্বাচনের একটা নির্দিষ্ট সম্পর্ক আছে। তো সেই সম্পর্ক অনুযায়ী আমরা খুব প্রপার যন্ত্র যদি ব্যবহার না করতে পারি, সেক্ষেত্রে আমাদের ভুল আসতে পারে। এরপর জানবো আমরা শূন্য ত্রুটি। শূন্য ত্রুটিটি হলো যখন যন্ত্রটি এমন অবস্থায় আছে যে যন্ত্রটি শূন্য দেখানোর কথা, কিন্তু যন্ত্রটিতে শূন্য দেখাচ্ছে না। তো এর জন্য যে ত্রুটিটা হয় সেটা হলো শূন্য ত্রুটি। এইখানে ছবিতে দেখো, এই ভার্নিয়ার স্কেলের জ দুটি একে অপরের সঙ্গে স্পর্শ করেছে, কিন্তু ভার্নিয়ার স্কেল আর মেন স্কেলের দাগ শূন্যর সঙ্গে ম্যাচ করেনি। তো এটার কারণ হলো ভার্নিয়ার স্কেলটি শূন্য দুটি। তো সেই জন্য কোনো বস্তু পরিমাপ করার সময় সতর্কতা অবলম্বন করবে যে যন্ত্রটি প্রপার মেজারমেন্ট করার আগে দেখে নেওয়া দরকার যে যন্ত্রটিতে শূন্য দেখানোর জন্য সে শূন্য মান দেখাচ্ছে কিনা। শূন্য ত্রুটির প্রকারভেদ। শূন্য ত্রুটিকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ধনাত্মক শূন্য ত্রুটি, অন্যটি হলো ঋণাত্মক শূন্য ত্রুটি। যখন যন্ত্রটি শূন্য দেখানোর কথা, তখন তা শূন্যের উপরের মানে ধনাত্মক মান দেখায়। তো সেক্ষেত্রে যে ত্রুটিতে আসবে সেটা হলো ধনাত্মক শূন্য ত্রুটি। এইখানে ছবিতে দেখো,
আহ, এর মাইক্রোমিটারের মানটা দেখাচ্ছে পজিটিভ ভ্যালু দেখাচ্ছে। তো এটা হলো ধনাত্মক ত্রুটি। আর এদিকে ঋণাত্মক ত্রুটি হলো এখানে এখানে জিরোর থেকে কম দেখাচ্ছে। তো এটা হলো ঋণাত্মক শূন্য ত্রুটি। এই পরিমাপ ত্রুটি আহ, হিসাব নিকাশ করার জন্য আমাদের কিছু আহ, তথ্য জেনে রাখা দরকার। তো সেই তথ্যগুলো আমরা, বা বিজ্ঞানের ভাষায় সেগুলোকে কিভাবে বলা হয়, সেগুলো আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা জানবো পরম ত্রুটি কি। ইংরেজি থেকে অ্যাবসলিউট এরর বলা হয়। এটি হলো একটি পরিমাপিত বা পরীক্ষামূলক মান প্রকৃত মান থেকে কতটা বিচ্যুত হয়েছে, মানে কম বা বেশি হয়েছে তার পরিমাপ, সেটাই হলো পরম ত্রুটি। সূত্র হিসাবে একে লেখা যেতে পারে পরম ত্রুটি ইকুয়াল টু অ্যাবসলিউট ডেল্টা এ সমান হচ্ছে অ্যাবসলিউট পরিমাপিত মান বিয়োগ প্রকৃত মান। এর ক্ষেত্রে সর্বদা একটি পরম ত্রুটির মান সর্বদা সবসময় ধনাত্মক মান হয়, কারণ এখানে পার্থক্যের পরম মান নেওয়া হয়। এক্ষেত্রে ঋণাত্মক মান ধরা হয় না। উদাহরণ মনে করো একটি দৈর্ঘ্যের প্রকৃত দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, আপনি সেটি 98.5 সেন্টিমিটার মেপেছেন, তাহলে পরম ত্রুটি সমান হবে 98.5 মাইনাস 100 সমান হবে 1.5 সেন্টিমিটার। অনেক সময় কোনো বস্তু পরিমাপের ক্ষেত্রে বস্তুর প্রকৃত মান জানা থাকে না। তো সেক্ষেত্রে আমরা আহ, বস্তুটার মান প্রসার কিভাবে বের করব। তো মনে করি ভৌত রাশির পরিমাপগুলি, আহ, পরিমাপক মানগুলি হলো, মানে একটি ভৌত রাশিকে আমি এন বার পরিমাপ করেছি, সেই মানগুলি হলো A1 A2 A3 A4 আপ টু AN। তো পরিমাপের গড় মান হবে সমস্ত পরিমাপক মানগুলির যোগফল ডিভাইড বাই এন। আমরা লিখতে পারি এ গড় সমান A1 প্লাস A2 A4 ডট এন ডিভাইড বাই এন। তো যেহেতু এক্ষেত্রে আমরা প্রকৃত মান জানা নেই, তো সেক্ষেত্রে পরিমাপক পরম ত্রুটিটা হবে ডেল্টা A1 সমান হবে A1 মাইনাস এ গড়। একইভাবে ডেল্টা A2 সমান হবে অ্যাবসলিউট A2 মাইনাস এ গড়। এইভাবে অ্যাবসলিউট ডেল্টা AN সমান হবে অ্যাবসলিউট AN মাইনাস এ গড়। এবার গড় পরম ত্রুটি, গড় পরম ত্রুটি হবে অ্যাবসলিউট ডেল্টা এ গড় সমান আহ, যোগফল অফ অ্যাবসলিউট ডেল্টা A1 প্লাস অ্যাবসলিউট ডেল্টা A2 আপ টু যোগফল অ্যাবসলিউট এ গড়।
অ্যাবসলিউট এ এন। তো পরিমাপক মানের প্রসার হবে এ সমান হবে এ গড় প্লাস মাইনাস ডেল্টা এ গড়, অথবা এ গড় মাইনাস অ্যাবসলিউট ডেল্টা এ গড় লেস দেন ইকুয়াল টু এ গ্রেটার দেন ইকুয়াল টু এ গড় প্লাস মাইনাস অ্যাবসলিউট ডেল্টা এ গড়। এরপর জানবো আমরা আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি হলো পরম ত্রুটি এবং প্রকৃত মানের অনুপাত। আপেক্ষিক ত্রুটি বোঝাতে ব্যবহার করা হয় যে ত্রুটির পরিমাণ প্রকৃত মানের তুলনায় কতটা কম বা বেশি। গাণিতিক সূত্র হিসাবে আমরা লিখতে পারি আপেক্ষিক ত্রুটি সমান হচ্ছে অ্যাবসলিউট পরিমাপিত মান মাইনাস প্রকৃত মান ডিভাইড বাই প্রকৃত মান সমান পরম ত্রুটি ডিভাইড বাই প্রকৃত মান। তো এই ডেল্টা এ দ্বারা প্রকাশ করা হয়, সমান হলো অ্যাবসলিউট ডেল্টা এ গড় ডিভাইড বাই এ গড়। শতাংশ ত্রুটি। শতাংশ ত্রুটি হলো আপেক্ষিক ত্রুটিকে শতকরা হারে প্রকাশ করা। এটি বোঝাতে সাহায্য করে যে ত্রুটির পরিমাণ প্রকৃত মানের শতকরা কত ভাগ। সূত্র: শতাংশ ত্রুটি সমান পরম ত্রুটি ডিভাইড বাই প্রকৃত মান গুণফল 100, অথবা শতাংশ ত্রুটি সমান আপেক্ষিক ত্রুটি গুণফল 100। উদাহরণের সাহায্যে এখানে দেখা হলো প্রকৃত মান সমান 100 সেন্টিমিটার, পরিমাপিত মান 97 সেন্টিমিটার। তো পরম ত্রুটি সমান হবে অ্যাবসলিউট 97 মাইনাস 100, 3 সেন্টিমিটার। শতাংশ ত্রুটি হবে সমান 3/100 ইন্টু 100 সমান 3%। এরপর আমরা জানবো পরিমাপ ত্রুটির সংমিশ্রণ। মানে যখন দুই বা তার বেশি ত্রুটিযুক্ত রাশিকে গাণিতিকভাবে একত্রিত করা হয়, তো গাণিতিক হিসাব নিকাশের ফলে যে মান পাই, তো সেক্ষেত্রে আমরা ত্রুটির কিভাবে হিসাব নিকাশ করব। মানে দুই বা ততোধিক রাশি যোগ বা বিয়োগ বা গুণ করার পর যে রাশিটির আমরা পাবো, তার ত্রুটিগুলোর হিসাব নিকাশ কিভাবে হবে, তো সেগুলো আমরা এখন জানবো। তো প্রথমে আমরা জানবো যোগফলের সময় ত্রুটির কিভাবে হিসাব নিকাশ করব। তো মনে করি এ এবং বি দুটি ভৌত রাশি, যাদের পরিমাপক মান এ প্লাস মাইনাস ডেল্টা এ এবং বি প্লাস মাইনাস ডেল্টা বি, যেখানে এ এবং বি হলো পরম ত্রুটি। যোগফলের ফলাফল জেড সমান এ প্লাস বি। তো জেড এর পরম ত্রুটি হবে ডেল্টা জেড সমান হবে ডেল্টা এ প্লাস ডেল্টা বি। এখানে সবসময় সর্বোচ্চ ত্রুটির মানটাই নেওয়া হবে, কারণ হিসাবের সময় সবসময় ধনাত্মক ত্রুটির মানটাই নেওয়া হয়। উদাহরণের সাহায্যে আমরা এখানে দেখালাম, ধরা যাক এ সমান 12 প্লাস মাইনাস 0.2 এবং বি সমান 8 প্লাস মাইনাস 0.1। তাহলে রাশিটি রাশি দুটির যোগফল হবে জেড সমান এ প্লাস বি, 12 প্লাস 8 20, এবং ত্রুটি হবে ডেল্টা জেড সমান 0.2 প্লাস 0.1 সমান 0.3। অতএব রাশিটি জেড সমান 20 প্লাস মাইনাস 0.3 যোগফলের ত্রুটি। মনে করি এ এবং বি দুটো ভৌত রাশি, যাদের পরিমাপক মান এ প্লাস ডেল্টা এ এন্ড বি প্লাস ডেল্টা। বিয়োগের ফলে ফলাফল
তো বিয়োগফলের ফলাফল জেড সমান এ মাইনাস বি। জেড এর পরম ত্রুটি হবে জেড প্লাস মাইনাস ডেল্টা জেড, এ প্লাস মাইনাস ডেল্টা এ মাইনাস বি প্লাস মাইনাস ডেল্টা বি। তো পরম ত্রুটি ডেল্টা জেড সমান হবে ডেল্টা এ প্লাস ডেল্টা বি। সব সময় ত্রুটির মান ধনাত্মক নেওয়া হয়। তো যোগ ও বিয়োগের ক্ষেত্রে পরিমাপ ত্রুটির নিয়মটা হলো, যখন দুই বা তার বেশি পরিমাপযোগ্য রাশি যোগ বা বিয়োগ করা হয়, তখন তাদের রাশিগুলোর পরম ত্রুটিগুলোর যোগ হবে। এরপরে আমরা জানবো গুণফলে পরিমাপ ত্রুটি। মনে করি এ এবং বি দুটো ভৌত রাশি যাদের পরিমাপক মান এ প্লাস মাইনাস ডেল্টা এ এবং বি প্লাস মাইনাস ডেল্টা বি, যেখানে ডেল্টা এ এবং ডেল্টা বি পরম ত্রুটি। গুণফলের ফলাফল জেড সমান এ বি, এ গুণফল বি। তো আমরা এখানে গুণফল করে জেড প্লাস মাইনাস ডেল্টা জেড গুণের আকারে গুণফল করলে পাই এ বি প্লাস মাইনাস বি ডেল্টা এ প্লাস মাইনাস এ ডেল্টা বি প্লাস মাইনাস ডেল্টা এ ডেল্টা বি। এখানে ডেল্টা এ এবং ডেল্টা বি খুবই ক্ষুদ্র, তাই ডেল্টা এ ডেল্টা বি গুণফল উপেক্ষা করে পাই ডেল্টা জেড প্লাস ডেল্টা জেড সমান এ বি প্লাস মাইনাস বি ডেল্টা এ প্লাস মাইনাস এ ডেল্টা বি। দুই দিক বিভাজন করে পাই ওয়ান প্লাস মাইনাস ডেল্টা জেড বাই জেড সমান ওয়ান প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ প্লাস মাইনাস ডেল্টা বি বাই বি। তো ওয়ান ওয়ান দুদিক থেকে আহ, সরিয়ে আমরা পাই ডেল্টা জেড বাই জেড সমান ডেল্টা এ বাই এ প্লাস মাইনাস ডেল্টা বি বাই বি। কিন্তু ত্রুটি হিসাবে সবসময় ধনাত্মক মান নেওয়া হয়। তো তাহলে আমাদের আহ, পাবো ডেল্টা জেড বাই জেড সমান ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি প্লাস ডেল্টা বি বাই বি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে গুণফলের ফলে যে প্রাপ্ত রাশিটি পাচ্ছি তার আপেক্ষিক ত্রুটি সমান হবে ওই রাশিগুলোর আপেক্ষিক ত্রুটির যোগফলের সমান। বিভাজনের ক্ষেত্রেও একইভাবে আমরা বের করতে পারি। এখানেও সেম এ ও বি দুটি ভৌত রাশি দিয়েছি, তাদের পরিমাপক মান যথাক্রমে এ প্লাস ডেল্টা এ এবং বি প্লাস ডেল্টা বি, যেখানে ডেল্টা এ এবং ডেল্টা বি পরম ত্রুটি। বিভাজনের ফলাফল জেড সমান এ প্লাস বি, এ বাই এ সরি এ ডিভাইড বাই বি। তো লগারিদম করে পাই লগ জেড মাইনাস এ সমান এলএন এ মাইনাস এলএন বি। দুদিকে অবকলন করে পাই ডেল জেড বাই জে সমান ডেল এ বাই এ মাইনাস ডেল বি বাই বি। তো এখানে সবসময় ত্রুটির মান ধনাত্মক নয়, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি ডেল্টা জেড বাই জেড সমান ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা ডেল্টা বি বাই বি। তো ভাগের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে প্রাপ্ত রাশির আপেক্ষিক ত্রুটি আহ, রাশিগুলোর আপেক্ষিক ত্রুটির যোগফলের সমান। তো গুণ ও ভাগের ক্ষেত্রে ত্রুটি নিয়ম হলো প্রাপ্ত রাশির আপেক্ষিক ত্রুটি হবে আহ, রাশিগুলোর আপেক্ষিক ত্রুটির যোগফলের সমান। এবার যখন রাশিটি কোনো ঘাত থাকে, তো সেক্ষেত্রে আমরা ত্রুটির ক্যালকুলেশন বা হিসাব কিভাবে করব। তো মনে করি জেড একটি ভৌত রাশি, তো জেড সমান এ স্কোয়ার, তোকে আমরা গুণের আকার লিখতে পারি। তো জেড প্লাস ডেল্টা জেড সমান এ প্লাস মাইনাস ডেল্টা এ ইন্টু এ প্লাস মাইনাস ডেল্টা এ।
তো যেহেতু দুটি রাশির গুণফল, তো আমরা জানি গুণফলের ক্ষেত্রে প্রাপ্ত রাশির আপেক্ষিক ত্রুটি সমান হবে ওই রাশি এইগুলোর আপেক্ষিক ত্রুটির যোগফল। তো ডেল্টা জেড বাই জে, জেড সমান হবে ডেল্টা এ বাই এ প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ। কিন্তু ত্রুটি হিসাবে সবসময় ধনাত্মক মান নেওয়া হয়। তো আমরা এখানে পাই যে ডেল্টা জেড বাই এ সমান ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা এ বাই এ, তো সমান হলো 2 ডেল্টা এ বাই এ। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে যে ঘাতে যে মান ছিল, তো সেই মানের সঙ্গে রাশিটির আপেক্ষিক ত্রুটির গুণফলের সমান হলো প্রাপ্ত রাশির আপেক্ষিক ত্রুটি। তো এইভাবে আমরা আহ কোনো রাশির ঘাত থাকলে তার ত্রুটি বের করতে পারবো। তো মনে করি একটা ভৌত রাশির রিলেশন দেওয়া আছে জেড সমান এ টু দি পাওয়ার পি, বি টু দি পাওয়ার কিউ, সি টু দি পাওয়ার আর। তো এক্ষেত্রে জেড রাশিটি আপেক্ষিক ত্রুটি ডেল্টা জেড বাই জেড হবে পি, কারণ এ রাশির ঘাতে পি আছে, তাহলে পি গুণফল এ রাশির আপেক্ষিক ত্রুটি ডেল্টা এ বাই এ। যেহেতু রাশিটি তিনটি রাশি এ বি সি একে অপরের সঙ্গে গুণফল, সেই জন্য আমরা আগে জেনেছি যে গুণের আহ, ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটিগুলো যোগফল হয়। তো সেই জন্য এখানে যোগ কিউ গুণফল আপেক্ষিক ত্রুটি অফ বি, ডেল্টা বি বাই বি, যোগফল আর ইন্টু ডেল্টা সি বাই সি। তো এটা হবে এইভাবে আমরা সব রকম আহ, যোগ বিয়োগ এবং ঘাতের সমন্বয় করে আমরা কোনো রাশির আহ, ত্রুটির হিসাব নিকাশ করতে পারবো। তো এই পাঠ থেকে আমরা কি কি শিক্ষা লাভ করলাম? এই পাঠ থেকে আমরা পরিমাপক ত্রুটি সম্বন্ধে জানলাম। ত্রুটিকে কয় ভাগে ভাগ করা হয়, শৃঙ্খলাবদ্ধ ত্রুটি, অশৃঙ্খলাবদ্ধ ত্রুটি, এগুলো কি কি কারণে হয় এবং এদের মধ্যে পার্থক্য। তারপরে আমরা জানলাম যে পরিমাপ ত্রুটির সঙ্গে সম্পর্কিত যে বিভিন্ন রকম তথ্য বা বৈজ্ঞানিক ভাবে কি তাদের নাম দেওয়া হয়েছে সেইগুলো জানলাম, যেমন পরম ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, শতাংশ ত্রুটি, এগুলো জানলাম এবং তাদের গাণিতিক সূত্র সেগুলো আমরা জানলাম। তারপরে আমরা জানলাম পরিমাপ ত্রুটির সংমিশ্রণ। কোনো রাশি যদি একাধিক রাশির গাণিতিক সূত্রে তৈরি হয়, তো সেক্ষেত্রে কিভাবে আমরা ত্রুটির হিসাব নিকাশ করব সেগুলো আমরা এখান থেকে আমরা জানলাম। যোগের ক্ষেত্রে কোন আহ যোগফলের ক্ষেত্রে যে ত্রুটি হবে সেটা আমরা কিভাবে বের করবো, বিয়োগের ক্ষেত্রে কিভাবে বের করবো, গুণের ক্ষেত্রে কিভাবে করবো, ঘাতে থাকার ক্ষেত্রে কিভাবে করবো। এবার আহ, যোগ বিয়োগ গুণ ভাগ ঘাত সংমিশ্রণ একসাথে থাকলে আমরা কিভাবে বের করবো, তো সবগুলো আমরা এখান থেকে জানলাম।